আসসালামু আলাইকুম জান্নাত আপু, আমার নাম রহিম হোসেন। অনেক দিন ধরেই তোমার গল্পগুলো শুনছি, বেশ ভালোই লাগছে। তাই ভাবলাম নিজের সাথে এত ভয়ঙ্কর এক ঘটনা ঘটে গিয়েছিল, তোমার সাথে শেয়ার করি। তুমি তোমার ফ্যান ফলোয়ারদের বলো আমার জন্য একটু দোয়া করতে, তাতেই হবে। বেশি কথা না বাড়িয়ে আমার জীবনের এক ভয়ঙ্কর গল্পে চলে যাচ্ছি। আমার নাম রহিম হোসেন, আমার বাবার নাম জালাল হোসেন। ঢাকা শহর আমি চিনি না, কখনো যাইও নি। গ্রামেই বড় হয়েছি, গ্রামেই আমাদের জমি। আমার যখন 10 বছর বয়স তখন আমার মা মারা যায়। আমার মায়ের রোগ ছিল বড়, তাকে ডাক্তার দেখানো হয়েছিল, কিন্তু অনেক টাকা লাগবে বলে বাবা আর ডাক্তার দেখায়নি। এমনি টুকটাক ওষুধ এনে দিত, সেটা খেতে খেতেই মা যতদিন বেঁচে ছিলেন। এরপর মা একদিন আমাদের সবাইকে ছেড়ে চলে গেলেন। আমি আমার বাবা মায়ের একমাত্র ছেলে, আর কোনো ভাই বোন নেই। মা মারা যাওয়ার পর আমি খুব ভেঙে পড়েছিলাম। আমার বাবার অবশ্য কিছুই যায় আসে না, যদি যেতে আসতো তাহলে তার জমি বিক্রি করে হলেও আমার মায়ের চিকিৎসা করাতো। মা মারা যাওয়ার 2 মাস পরেই আমার বাবা আর একটা বিয়ে করেন, তাও একটা বিধবা মহিলাকে। তারা সুখী আছে, কিন্তু মাঝখানে কষ্টের সাগরে পাড়ি দিচ্ছিলাম আমি। সৎ মা খুব অত্যাচার করত, খাবার দিত না, সারাদিন খাটাত। নিজের বাড়িতে চাকরের মতো থাকতাম। বাবা সেই মহিলাকে বিয়ে করার পরেই গোয়াল ঘরের পাশের ঘরটা আমাকে দিয়ে দিল। সেই ঘরে একটা চৌকি ছিল শুধু, আর কিছুই না। সেই ঘরেই নিজের দিন কাটাতে লাগলো। নিজের তাগিদে পড়ালেখা করতাম, বাবার কোনো তাগিদ ছিল না। আমাদের গ্রামের সরকারি স্কুলে আমি ক্লাস 8 পর্যন্ত পড়েছি, এরপর আর পড়া হয়নি। পেটের দায়ে খেতে কাজ করেছি, খাবার পেতাম না হলে। তো যাই হোক, আমার বাবা একটা জমি কিনেন, সেই জমিতে ধান চাষ করবে। জমিটা বেশ বড়ই ছিল, জঙ্গলের ওপাশেই ছিল পশ্চিম দিকের জঙ্গল। বাবা সেই জমিতে ছোট্ট একটি ঘর তুলে দিলে আমার জন্য। এত বড় ক্ষেতেও তিনি কামলা খাটাতেন না, আমাকে খাটাতে। জীবনে সবচাইতে বড় ভুল করেছি তার ছেলে হয়ে। কি আর করার, বাবার কথা মতো কাজ করতাম, নয়তো ভাত পেতাম না। কথা ছিল আমি রাতভর সেই ক্ষেত পাহারা দিব, কেননা জঙ্গল থেকে শেয়াল এসে ক্ষেতের সব ধান খেয়ে ফেলে। সাথে ছিল বড় বড় বেজি। আমাকে যে ঘরটা বানিয়ে দেওয়া হয়েছিল সেই ঘরটা ছিল বেড়া দিয়ে তৈরি, ফাঁক ছিল, সেই ফাঁক দিয়ে সবকিছু দেখা যেত। আমি রাতের বেলা 3 বার সেই ক্ষেতটা পুরোপুরি ঘুরে দেখে আসতাম। পাকা ধান চুরি হওয়ার ভয়ও ছিল, কেননা এই গ্রামের মানুষজন প্রচন্ড অভাগী। তারা খাবার না পেলে এক এক ক্ষেত থেকে সবকিছু চুরি করে নিয়েছে। তো যাই হোক, প্রথম দিন কোনো কিছুই হয়নি। ঘটনাটা ঘটলো 3 দিনের মাথায়। আমি প্রত্যেক দিনের মতো খাবার খেয়ে টিফিন বাটিটা রেখে একটু বসেছিলাম। এরপর লাইট নিয়ে বের হলাম ক্ষেতটা ঘুরে দেখার জন্য। আমি পুরো ক্ষেতের মধ্যে লাইট মেরে দেখছিলাম, কাউকেই দেখতে পাচ্ছিলাম না। এরপর আমি দেখলাম সব ঠিক আছে, তাই আমি আবারও সেই ঘরের দিকে যাচ্ছি। হঠাৎ করেই আমার কানে কেমন বিকট একটা শব্দ এসে ঠেকলো। শব্দটা ছিল খুবই ভয়ঙ্কর, মানে লোহার কোনো কিছু জোরে টেনে নিয়ে গেলে যেমন শব্দ হয় ঠিক তেমন শব্দ, অথচ চারিদিকেই মাটি। লোহা টেনে নিলেই বা এরকম শব্দ কোথা থেকে আসবে? আমি সাথে সাথে পেছনে ঘুরে তাকালাম, তখন আমি যা দেখলাম তা দেখে আমার গায়ের লোম দাঁড়িয়ে গেল। কি সর্বনাশ! আমার সামনে কে দাঁড়িয়ে আছে? বিশাল বড় একটা দৈত্যের মতো, তার গায়ে বড় বড় লোম, দেখতে কিছুটা বন মানুষের মতো। একদম আমার সামনে এসে দাঁড়িয়ে আছে, চোখ দুটো জ্বলছে নিভছে। সত্যি করে বলছি আপু, আমি এটাই দেখেছি। এই জিনিসটা দেখার পর আমার হাত পা রীতিমতো কাঁপছিল। আমি ভয় পেয়ে লুঙ্গি ভিজিয়ে ফেলেছিলাম, সাথে সাথে সেখানে মাথা ঘুরে পড়ে যায়। এ কি দেখেছিলাম আমি? যখন চোখ খুলে তাকালাম তখন দেখলাম সকাল হয়ে গেছে, আর আমি একটা বেঞ্চের ওপর শোয়া, চারিদিকে মানুষ ঘিরে আমাকেই দেখছে। সেখানে আমার বাবাও উপস্থিত ছিল। আমার বাবা আমাকে বলল, কি রে, কি নাটক শুরু করলি? তোরে ঘর দিয়েছি না, তাহলে তুই ঘর থাকতে খেতে গিয়ে ঘুমাতে গেলি কেন? আমি তখন ভয়ে থরথর করে কাঁপছিলাম। বাবাকে সবকিছু খুলে বললাম, সেই সাথে সব মানুষজনকে। সবাই তখন ভয়ে আটকে উঠলো। বাবা এক ধমক দিয়ে বলল, আরে আমার ছেলে মিথ্যে কথা বলে, ও একটা কামচোর, ক্ষেত পাহারা দিতে হবে তাই এসব নাটক বানিয়ে বলছে। আমি তখন কাঁদছি পাগলের মতো। আমার নিজের বাবা আমাকে বিশ্বাস করছে না। বাবার কথা শুনে অনেকেই ভাবলো যে হয়তোবা আমি সত্যি মিথ্যে কথা বলছি, তাই অনেকে চলে গেল। সেই রাতে বাবা ঠিক আবারও আমাকে সেই জায়গায় পাঠালেন। আমি কোনোভাবেই যেতে চাচ্ছিলাম না। বাবা সোজা বললেন যে তুই যদি না যাস তাহলে তোকে ঘর থেকে বের করে দিব। বাধ্য হয়ে যেতে হলো। ঘরের ভেতরই বসেছিলাম, আমার সাহস ছিল না বাইরে বের হয়ে দেখবো, কিন্তু আমার তো দেখতেই হবে, নয়তো ধান চুরি হয়ে গেলে সেটারও কৈফিয়ত দেওয়া লাগবে। কিন্তু আমি অপেক্ষা করছিলাম আমার একটা বন্ধুর। ওকে আমি বলেছিলাম সব ঘটনা। ও অবশ্য এক জায়গায় কাজ করত। ও তখন আমাকে বলেছিল ও কাজ থেকে ফিরে আমার এখানে আসবে, এরপর রাতে সে আমার সাথে থাকবে।
থাকবে। ও যদি আসতো তাহলে ওকে নিয়েই আমি পুরো ক্ষেতটা ঘুরে দেখতাম, কিন্তু ও এখনো আসছে না। ওর জন্যই অপেক্ষা করছি। অনেকক্ষণ অপেক্ষা করতে করতে আমি আর পারলাম না, কেননা বাবা যদি জানতে পারে আমি এতক্ষণ যাবৎ বসে আছি তাহলে খুব বকবে। তাই আমি লাইট নিয়ে যেই না বের হতে যাব, ঠিক অমনি দেখলাম আমার সেই বন্ধুটি চলে এসেছে। আমি তখন পাগলের মতো খুশি হয়ে গেলাম, আর ওকে জড়িয়ে ধরতে যাব, ঠিক ওই মুহূর্তে ও দূরে সরে গেল। আমাকে দূরে দাঁড়িয়ে বলল, কি করছিস এইসব? দেখ, কাজ করে এসেছি, এখন আমার ভালো লাগছে না। আজ রাতটা শুধু তোর সাথে থাকবো। ভয় পেয়েছিস তাই? আমি তখন বললাম, ঠিক আছে, ভালো করেছিস, অনেকক্ষণ হয়ে গেছে ধান দেখতে যাইনি, চল তাহলে একসাথেই যাই। ও তখন আমাকে বলল, ঠিক আছে, তুই আগে আগে হাঁট, আমি পেছনে পেছনে হাঁটছি। আমি তখন বললাম, কেন, কি হয়েছে? ও তখন বলল, আরে বুঝতে পারছিস না কেন? তুই ধান পাহারা দিবি, আমি তোকে পাহারা দেব। আমি তখন হাসলাম। ও যেভাবে বলল সেভাবেই আমি পুরো ক্ষেতটা ঘুরে আসলাম। এরপর ঘরে চলে আসি। ও ঘরে এসে বসলো। আমি তখন পকেট থেকে একটা সিগারেট বের করতেই ও দূরে সরে গেল। ও তখন ঘর থেকে বের হয়ে যাচ্ছে আর রাগান্বিত কণ্ঠে বলছে, তোর কাছে আসাটাই ভুল হয়েছে বেয়াদব। আমি তখন বললাম, কি ব্যাপার, তুই এত ভাব নিচ্ছিস কেন? এই নেশা তো তুই ধরিয়েছিস আমাকে, এখন এমন ভাব নিচ্ছিস যেন কিচ্ছু জানিস না। এর চাইতে ভালো হয় আয় দুজন মিলে টানি। ও তখন খুব রেগে যায় আর বলে, আর একটা কথা বললে সেই দিন যে কাজটা করতে পারিনি আজকে একদম মাটিতে পুঁতে রেখে যাব। সাথে সাথে ওর চোখটা কেমন যেন লাল জ্বলে উঠল। আমি ভয়ে চমকে উঠলাম, কি বলছে এসব? আমি তখন ভয়ে চিৎকার করে বললাম, মানে তুই আমাকে মাটিতে পুঁতে ফেলবি? এগুলো কি বলছিস? ও তখন ওর কণ্ঠ নরম করে বলল, দেখ, কাজ থেকে এসেছি, মনটা ভালো নেই। মালিক অনেক ঝাড়াঝাড়ি করেছে আমার উপর, তাই তোর সাথে খারাপ ব্যবহার করছি, আমাকে মাফ করে দিস। আমি বললাম, সবই ঠিক আছে, কিন্তু তুই যে বললি গতকাল যেটা করতে পারিসনি, মানে গতকাল আবার তুই কি করতে চেয়েছিলি? তখন ও কিছুটা হেসে বলল, আরে আমি তো মজা করেছি তোকে ভয় দেখানোর জন্য। সব কথাই ঠিক আছে, সব কথাই মানলাম, কিন্তু সেই কথাটা বলার সময় যে ওর চোখটা লাল জ্বলে উঠেছিল, সেটা মুহূর্তের মাঝে মনের ভেতর কেমন ধুক করে উঠলো, কিন্তু ওকে বুঝতে দিলাম না। ও কি সত্যি আমার বন্ধু নাকি অন্য কেউ ওর রূপে এসেছে? আমি ওর একটা কথাও শুনলাম না। সিগারেট বের করে ধরিয়ে দিলাম। সাথে সাথে ও আমার ঘর থেকে বের হয়ে খেতে দাঁড়িয়ে আছে আর বলল, হারামজাদা, তোর রক্ত খাবো আমি। তুই তাহলে বুঝে গিয়েছিস আমি কে? এই বলে সাথে সাথে সে কালকে রাতের আকৃতি ধারণ করলো। আমি ভয়ে এক চিৎকার দিলাম, কিন্তু আমার হাতে সিগারেট ছিল। ও তখন চিৎকার করে বলল, আজ এই সিগারেটের জন্য বেঁচে গেলি, নয়তো এখনই তোকে মাটিতে পুঁতে ফেল। আমি তখন ভয়ে থরথর করে কাঁপছি। আমার কাছে মাত্র 2টা সিগারেটই আছে। এই সিগারেট শেষ হয়ে গেলে আরেকটা ধরালে, ওইটা শেষ হয়ে গেলেই তো আমার মৃত্যু। আর আমি যে এই সিগারেটটা ধরিয়ে ঘর থেকে বের হয়ে দৌড় দিব সেইটাও পারবো না, কেননা এত সাহস আমার নেই। কিছুক্ষণ পর সেই দানবটা গায়েব হয়ে গেল। মুহূর্তের মাঝে আমার বন্ধু এলো আমার কাছে, আর আমার কাছে এসে বলল, কি রে, এভাবে তাকিয়ে আছিস কেন? মনে হচ্ছে আমাকে দেখেই ভয় পাচ্ছি। আমি আসলে বুঝতে পারছিলাম না ও কি সত্যি আমার বন্ধু নাকি সে। আমি তখন সিগারেটটা ওর সামনে বারবার নিয়ে বলছি, আমার কাছে আসবি না, তাহলে আমি তোকে জ্বালিয়ে দিব। ও তখন হাসতে হাসতে বলল, কি পাগলামি শুরু করেছিস? শুনলাম তুই নাকি ভয় পেয়েছিস, তাই বলে তুই যার তার সাথে এরকম ব্যবহারই করবি? তাহলে আমাকে ডেকেছিস কেন? এই বলে ও হাসি মুখে ঘরে ঢুকলো। আমি লক্ষ্য করলাম সিগারেট ধরানো অবস্থায় ও আমার কাছেই আছে। আমি তখন ওর হাতে চিমটি কাটি, দেখলাম যে না, রক্তে গড়া মানুষ। এরপর ওকে আমি সবকিছু খুলে বললাম। সব শুনে ও তো অবাক, কিন্তু যতটুকু বুঝেছি ও আমার কথা কিছুই বিশ্বাস করছে না, ভাবছে আমি ভয়ের আবেগে এগুলো বলছি। তো যাই হোক, ওকে নিয়ে আমি আবার বাইরে বের হই এবং পুরো ধান খেতে লাইট মারি, কেউই নেই। কিন্তু যখন পেছনে ঘুরে তাকালাম তখন দেখি আমার বন্ধু আর সেখানে নেই। আমার সাথে এগুলো কি হচ্ছে? কিছুক্ষণ আগেই তোর হাতে চিমটি কেটে আমি শিওর হয়েছিলাম ও একজন মানুষ, আমার বন্ধু। তাহলে ও কি সেই ছিল? আমি দৌড়ে ঘরে চলে আসি। কিছুক্ষণ পর আমার বন্ধু এলো আর ঘরে ঢুকে বল, ওফ, আমি ভেবেছিলাম তুই ঘুমিয়ে গিয়েছিস। জানিস দোকানে কত কাজ ছিল, আমাকে তো মালিক ছাড়ছিলই না। আমি তখন নির্বাক চোখে ওর দিকে তাকিয়ে বললাম, তুই কি এখন এসেছিস? ও তখন বলল, হ্যাঁ, আমি এখন এসেছি। সত্যি ও আমার বন্ধু ছিল। এর আগে দুজন কে ছিল আমি জানি না। সেই রাতটা কোনো রকমে পার করেছিলাম। সকালবেলায় আমি সেখান থেকে পালিয়ে আসি। আমার বন্ধু একটা কারখানায় চাকরি করত, ওর সাথেই থাকতাম, ওর সাথে চাকরি করতাম। আমি আর আমার বাবার গ্রামে কখনোই যাইনি। আমার বাবার নতুন করে আরেকটা ছেলে হয়েছে, সয় সম্পত্তি সব ওর নামেই দিবে জানি। যাই হোক, আমার সেই সম্পত্তির প্রতি কোনো লোভ নেই। এখন আমি অনেক ভালো আছি, আমার জন্য দোয়া করবেন।